এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারবে। মানে আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। ভাই, আমার আপনার স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই, আমি মেন্টালি অনেক স্ট্রেস আমি জানি আপনার এই ফিলিংটা, হার্টস এ লট। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল, ফ্রেন্ডস ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা, তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? আর তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে, এগুলো আমার সহ্য হয় না। আর তোমার রিলেটিভস এত ছাছরা কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে? স্টাডি শেষ করছো, জব তো করবো এট ফার্স্ট, এগুলো কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নর্মাল। আমি কি করব আর কত আটকাতে পারবো? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, আমাদের তো একটু টাইম দিবা তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি, আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারির। 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। প্রতিদিন একটা করে মেন্টাল প্রেশার, কবে ফারিয়াকে আবার দেখতে আসে এই বুঝি আমার থেকে ওকে নিয়ে গেল। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, কারণ আর যাই হোক আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে, এটা মেনে নেওয়া সত্যিই পসিবল হয় না। লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় জানেন? যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন, আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো না কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো না কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো, তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারিনি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি, তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়েই গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। আমি কী করবো, আমার একটু সাজেশন দাও না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো সাজেশন দিতে, আর 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? আমি কি করবো আমি বুঝতেছি না, কি করবো আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কীভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া তুমি এত চেঞ্জ কীভাবে হয়ে গেল? কীভাবে এত চেঞ্জ হয়ে গেল? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবা, আর এখন? শোনো, আগেকার কথা আর এখনকার কথা সেম না, এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে, আর আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। আই ক্যান্ট বিলিভ ইউ, তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নাই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে, কোম্পানিটা ওয়েল নোন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলা রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। দিন দিন লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল, সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কীভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি, কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নেই। আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ।
এখন আর কিছু বলবা তুমি? পারিয়া, পারিয়া। এরপর থেকে সব কিছু চেঞ্জ হতে শুরু করলো। সিচুয়েশনস আর সাথে মানুষগুলো, ফ্রেন্ডসদের আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো না। ফারিয়া আর আগের মতো বিয়ের প্রেশারও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল। সব কিছুতে কেমন যেন একটা স্ট্রেঞ্জ কানেকশন। আই ডোন্ট নো। আপনার স্টোরিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেক দিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলে কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যেতে পারো, আমি পারি না। বললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা, আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ এই তো নতুন দিছে কিছুদিন আগে, আমি যাই। আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি, মাথায় ছিল না। আমি তো এখন। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। তুমি এখানে আসছো কেন? চলো। কোথায়? আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো। কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এই তো এখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি কি বলবা বলছিলা? হ্যাঁ হাঁটো বলতেছি। কি হয়েছে? আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কি থাকবে? আমি স্মেল পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে। এই পৃথিবীতে যা হয় সব কিছুর পেছনে একটা কারণ থাকে। সব কিছু কানেক্টেড, জানেন তো। তো বলুন কারণটা কি? সময় হইলে নিজেই বুঝতে পারবেন। বাইরে আমার এখন উঠতে হবে।